গল্পের নাম হৃদমাঝারে তুমি ছিলে। লেখনীতে কায়নাত আফরিন। গল্পের তৃতীয় পর্ব। কানের লতিতে আয়াতের ঠোঁটের স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল মাইশা। অনুভূতিসমূহ যেন সব দিক দিয়ে ওকে গ্রাস করে ফেলেছে। ছেলেটার উষ্ণ নিঃশ্বাস আবছাভাবে মাইশার কাঁধের এক অংশ স্পর্শ করে চলল। পাথরের ন্যায় দাঁড়িয়ে আয়াতের সেই ভুবন ভুলানো কথাগুলো মাইশা স্মৃতিচারণ করে চলছে। এতটা মধুময় কেন আয়াতের প্রতিটি কথা? মাইশাকে এতটা হতভম্ব হতে দেখে তির্যক হেসে ওর কাছ থেকে সরে আসলো আয়াত। চোখের প্রগাঢ় চাহনি স্থির করে রেখেছে মাইশার বিচলিত মুখমণ্ডলের দিকে। মাইশা কিছু বলতে যাবে তখনই আয়াত বলে ফেলল, আর যেন কাজে ফাঁকি দিয়ে হাসাহাসি করতে না দেখি তোমাকে। যদি আমার কথার অমান্য করো তাহলে তোমারই লস। আফটার অল আরহাম আয়াত মানুষটাকে এখনো তুমি চিনো না বেইবি। এই বলে আয়াত গটগটিয়ে এখান থেকে প্রস্থান করল। মাইশা এখনো নিজের মধ্যে নেই। এই ছেলেটার কথাবার্তায় এক জিনিস প্রকাশ করছে আর ভাবভঙ্গিমায় প্রকাশ করছে অন্য কিছু। 2-3 বার লম্বা নিঃশ্বাস ফেলে মাইশাও এখান থেকে চলে গেল অডিটোরিয়ামের স্টেজের দিকে। অদূরেই আনান, সামাদ, পৃথা আর অর্পিকে বসে থাকতে দেখা গেল। মূলত চারজন কোনো একটি জিনিস নিয়ে টানা হ্যাচড়া করছে। এ দৃশ্য দেখে ভ্রু কুঁচকে এলো মাইশার। 3-4 কদম এগিয়ে বিস্ময়ের স্বরে ওদেরকে প্রশ্ন করল, কি টানা হ্যাচড়া করছিস তোরা? সামাদ হাহাকার সুরে বলল, মাইশা, এই আনান আর অর্পিরে কিছু বল। হারামি 2টা ক্রেডিট কার্ড নিয়ে গেছে। এই ক্রেডিট কার্ডটা আমার না তোর। সামাদের কথার মাঝেই আনান ব্যঙ্গসুরে বলল, তোর মরা বউয়ের ক্রেডিট কার্ড হলেও আজ এইটা দিয়া আমি অর্পি আর পৃথা জম্পেশ শপিং করুমু। মাইশু, এই সামাইদ্দার কথা বাদ দে তো। তুইও শপিং করবি নি বল? এভাবে অন্য একজনের ক্রেডিট কার্ড দিয়ে শপিং করা ঠিক হবে না রে। এটা তো সামাদের না। আরে না, সামাইদ্দা মিথ্যা বলতেছে। বেটা যেই কিপটা। আমরা খরচ করুম দেইক্ষা এমন কইতাসে। মাইশা ওদের এমন টানা হেচারামি দেখে না বিরক্ত হয়ে আর পারল না। মলিন সুরে বলল, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজে গেলাম। এই বলে মাইশা স্টেজের এক কোণে স্ক্রিপ্ট লিখতে বসে গেল। কিন্তু এত হই হুল্লোড়ের মাঝে স্ক্রিপ্ট লিখা এতটাও সহজ নয়। শাওন ওদিকে কয়েকজনকে লাইটিং এর ইনস্ট্রাকশন দিচ্ছে আর আয়াত সবার কাজ বুঝিয়ে দিতে ব্যস্ত। আরও কিছু সিনিয়র স্টুডেন্টস আছে যারা আয়াত শাওনের মতোই সমানতালে কাজ করে চলছে। মাইশা সেদিকে একপলক চোখ বুলিয়ে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে লিখার জন্য ব্রতী হল যাতে বাইরের কোনো ডিস্ট্রাকশন না আসতে পারে। এদিকে আয়াত ক্লান্ত। প্রচণ্ড কথা বলার সুবাদে গলা আর ঘাড় কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। কিন্তু এত কিছুর পরেও একটি কাজ অসম্পূর্ণ হয়ে রইল। তা হল ইভেন্টের স্ক্রিপ্ট। দায়িত্বটা ছিল মাইশার কাছে। আয়াত নির্লিপ্ততা ভঙ্গিমায় একবার এদিক সেদিকে তাকালো কিন্তু মাইশাকে কোথাও দেখতে পেল না। মাইশাকে ডাকতেও বেশ কয়েকজনকে পাঠালো কিন্তু সবাই কাজের ব্যস্ততার জন্য আয়াতের কাজটি করে দিতে পারল না। কপালে বিরক্তির ভাঁজ পড়ল আয়াতের। এই উনচণ্ডী মেয়েটার অহেতুক কর্মকাণ্ড ধাপে ধাপে আয়াতকে যেন বিরক্তির চরম সীমানায় পৌঁছে দিয়েছে। শাওন তা দেখে বলল, কি হলো? এভাবে ফায়ার হয়ে আছিস কেন? আমরা কাজ করে কুল পাইতাসি না আর ওই জংলি বিড়ালটা লাপাত্তা হয়ে আছে। গলার ভলিউম বাড়িয়ে একটা ডাক দে তো। 3 বার ডাক দিয়েছি। আবার সাউন্ড বাড়ালে লোকে তো আমারে আগেকার সালমান শাহের মুভির মতো প্রেমিক পুরুষ বলে দাবি করবে। শুধু পার্থক্য থাকবে একটাই, মুভিতে ওইটা রোম্যান্স আর বাস্তবে তা গণধোলাই।
হো হো করে হেসে উঠল শাওন। আয়াত কড়া গলায় বলল, আর হাসা লাগবো না। আমি মাইশারে খুঁজতে যাচ্ছি। এদিকটা তুই তিথিরে নিয়ে সামলে রাখো। বেশ কিছুক্ষণ হন্য হয়ে মাইশাকে খোঁজার পর স্টেজের এক কোণে মাইশাকে দেখতে পেল আয়াত। কানে ইয়ারফোন গুজে মেয়েটা একধানে কিছু একটা লিখে চলছে। আয়াত এবার প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেল। তড়িৎ গতিতে মাইশার কাছে গিয়ে একটানে ইয়ারফোন খুলে নিজের পকেটে ঢুকাতেই বড় বড় চোখ করে মাইশা তাকালো আয়াতের দিকে। আয়াতের নজরে স্পষ্ট ক্রোধ ভাবটা ফুটে উঠেছে। মাইশা বিক্ষিপ্ত সুরে বলল, এ কেমন ধরনের অসভ্যতা? আমার ইয়ারফোন এভাবে খুলে নিলেন কেন? আয়াত ওর কথায় পরোয়া না করে বলল, আমি যে এতক্ষণ কাওয়ার মতো তোমায় ডাকছিলাম সে হদিস কি তোমার আছে? না তো। তা থাকবে কিভাবে? কানে তো বাঁশ ঢুকিয়ে রেখেছিলে। বাঁশ বললেন কেন? এর দাম কত জানেন? গুনে গুনে 2500 টাকা। গুলিস্তান থেকে নিয়েও দাম কম পড়ে নাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইটস প্রাইস। তোমাকে কখন থেকে ডেকে চলছি এর খবর রাখো। সব কাজ শেষ, জাস্ট তোমার স্ক্রিপ্ট লেখাটাই বাকি। আর তুমি আরামসে গান শুনছো আর লিখছো। আল্লাহই জানে এইসব বেকার নাগরিক কই থেকে আমার মাথায় টপকে পড়ে। চুপসে গেল মাইশা। আয়াতের ধমক খেয়ে আনমনে হাত কচলিয়ে যাচ্ছে। আয়াত আবার বলল, এখন কি আমার সাথে যাবে নাকি পালকি করে নিয়ে যেতে হবে? যাচ্ছি তো। চোখ মুখ ছোট ছোট করে মাইশা বলল। কেউ কি বলবে এই ছেলেটা গতকাল বৃষ্টি বাদলের দিনে কতগুলো প্রেমের কথা শুনিয়েছিল, আর আজ তো পুরাই রূপ পাল্টে নিয়েছে ছেলেটা। আয়াতের পিছে পিছে মাইশা স্টেজ থেকে নেমে সেই জায়গাটিতে গেল যেখানে আয়াত সব কাজকর্ম করেছিল। একটা চেয়ার নিয়ে মাইশার মুখোমুখি বসল আয়াত। মাইশা তখনও কাগজগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত গহীন স্বরে বলল, পড়া স্টার্ট করো শুনি একটু। তোমার পুচকে মাথায় কি এসেছে? আয়াতের কথায় মাইশার শরীর জ্বলে যাচ্ছে। এতক্ষণ চুপ থাকলেও মন যেন আর সায় দিচ্ছে না। তাই কিছুটা ক্ষোভের সাথে স্ক্রিপ্ট পড়া শুরু করল। শাওন তা দেখে বলল, আরে আস্তে আর ঠান্ডা মাথায় পড়ো ম্যাডাম। তোমার থ্রেড স্টাইলে স্পিচ শুনে অতিথিরা তো লুঙ্গি মাথায় নিয়ে পালাবে। আমি জানতাম ওরে দিয়ে এসব হবে না। এই মেয়ে তো থাপড়া থাপড়ি আর ঝগড়াঝাটি করতেই ওস্তাদ। এতক্ষণের সব পুষে থাকা রাগ আর রাখতে পারল না মাইশা। রাগের বসে কাগজ ছুঁড়ে ফেলে আয়াতকে বলল, আপনি জানেনই বা কি আমার ব্যাপারে? 3 বছর ধরে আমি ভার্সিটর ইভেন্টে প্রেজেন্টেশন করছি আর আমারে দিয়ে এসব হবে না আপনি বলছেন? হ্যাঁ, মানছি যে আপনি রেডিওতে জনপ্রিয় একজন উপস্থাপক, তাই বলে এই না যে আমার কাজ খারাপ। হঠাৎ আয়াতের সাথে এভাবে রুড বিহেভ করাতে সবাই সেদিকে নজর দিয়ে দিল। আয়াত শক্ত চোখে তাকিয়ে আছে মাইশার দিকে। দাঁতে দাঁত চেপে বলল, বিহেভ ইউর সেলফ মাইশা। মাইশা বিরক্ত হয়ে যাচ্ছে আয়াতের ব্যবহারে। ছেলেটা সবার সামনে দেখায় যে মাইশার ওর কোনো সম্পর্ক হতেই পারে না, তবে আসলে ভেতর ভেতর অন্য কিছু। মাইশার শুধু এটাই মনে হচ্ছে যে আয়াত ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে। এগুলো ওর মোহ ছাড়া আর কিছুই না। মাইশাও দৃঢ় গলায় বলল, সরি মিস্টার আরহাম আয়াত, আমি পারছি না নিজেকে কন্ট্রোলে রাখতে। আমি গেলাম। আপনার কাজের জন্য অন্য কাউকে নিতে পারেন। কাজ তো তোমাকেই করতে হবে। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি কি জোর করা ট্রাই করছেন? ইয়াহ! দুজনের মধ্যে এমন ভয়ঙ্কর সংঘর্ষ দেখে শাওন আয়াতকে শান্ত হতে বলল।
এদিকে অর্পিও মাইশাকে বলছে, দোস্ত, কুল ডাউন। কিন্তু কে শোনে কার কথা? গতকালও যেই চোখে অনুভূতির খেলা ছিল, আজ সেখানে প্রকাশ পাচ্ছে একরাশ ক্ষোভ। আয়াত বাঁকা হেসে এগিয়ে এলো মাইশার দিকে। মিহি গলায় বলল, যতই রাগ দেখাও না কেন, ধরা তো আমার কাছে দিতেই হবে। কথাটা আয়াত এমনভাবে বলল যে মাইশা ছাড়া আর কেউই শুনতে পারল না। মাইশা এবার দাঁতে দাঁত চেপে বলল, নির্ঘাত ক্যাম্পাসে দেখে কিছুই বললাম না, না হলে যা শুরু করেছেন না, এমন এক থাপ্পড় দিতাম গাল থাকত না, ফুটবল মাঠ বানিয়ে ফেলতাম। লুচু বাঘ কোথাকার। নিজের ঠোঁটজোড়া চেপে এক প্রকার ঠায় হয়ে দাঁড়িয়ে রইল মাইশা। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা বিভ্রান্তিকর অস্থিরতা। মাইশার কথায় আয়াত ভ্রুক্ষেপ না করে সিটি বাজাতে বাজাতে চলে গেল বাইরে। যাওয়ার আগে অবশ্য শাওনকে বলে গিয়েছে যে এখন মাইশার সাথে কথা কাটাকাটি করার মুড ওর একেবারেই নেই। এ কথা শুনে মাইশাও রেগে গজগজ করতে করতে আয়াতের পিছু পিছু যাচ্ছে। এক পর্যায়ে বলেই ফেলল, এভাবে চলে যাচ্ছেন কেন আমার কথা না শুনে? আয়াত মাইশার এ কথা শুনে পেছনে ঘুরে দাঁড়ায়। ঠোঁটের কোণে ঝুলে আছে দুষ্ট হাসি। মাইশা সরু চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত হালকা ঝুঁকে মাইশার মুখের কাছাকাছি এসে বলে, তা কি শুনবো তোমার কথা? আমার সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ কথা বলবে নাকি? ইস, শখ কত! আমার তো যেন আর কাজ নেই। মাইশার বিদ্রূপ কণ্ঠে বলল। আয়াত আলতো হাসলেন। মাইশার মুখের কাছাকাছি খানিকটা ঝুঁকে থাকার কারণে সেই হাসিটি মাইশার কাছে অমায়িক মনে হল। ছেলেটার হাসি এত মারাত্মক কেন? এক হাসিতে মুহূর্তেই যে কাউকে ঘায়েল করে দেওয়া যাবে। তো তোমার কোনো কথা না থাকতে পারলে আমি কি যেতে পারি? আর যদি কথা থাকে তো বলো। হাতে হাত ধরে পারফেক্ট কাপলের মতো দুষ্ট মিষ্টি কথা বলবো। কি বলো? চোখ টিপে বলল। মাইশা সাথে সাথে 2 কদম পিছিয়ে যায়। মুখে রয়েছে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি আর বিভ্রান্তি। আয়াত কিছু না বলে মুচকি হেসে মাইশাকে পাশ কাটিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে চলে গেল। মাইশা একবুক স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়াতের এভাবে চলে যাওয়াতে। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, মাইশা। সাথে সাথেই পেছনে ঘুরে মাইশা যা দেখল তা দেখে অবাক না হয়ে আর যেন পারল না। রৌদ্রময় দিনের এ সময়ে ভুল দেখছে না তো? কেননা অদূরেই নুহাশ দাঁড়িয়ে আছে। হঠাৎ মাইশার মনে এক অজানা শঙ্কা হল। কেননা একটু আগেই আয়াত ওর সাথে মোটামুটি ঘনিষ্ঠ হয়েই কথা বলেছিল। এটা কি তবে নুহাশ ভাই দেখে ফেলেছে? ভাবতেই মাইশার মুখশ্রী ক্রমশ যেন শুকিয়ে এসেছে। নুহাশের চোখ মুখে কেমন যেন শক্ত আভা। আমতা আমতা করে ভাইয়া বলল, ভাইয়া, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? মাইশা বুঝল যে নুহাশ আয়াতকে দেখেনি। এটা ভেবেই মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিল। তারপর মেকি হাসি দিয়ে বলল, কিছু না, এভাবেই দাঁড়িয়ে আছি। সামাদ কোথায়? সামাদ অডিটোরিয়ামের ভেতরেই আছে। কিন্তু কেন? মানে, সামাদ তোকে কিছু বলেনি? না তো। কি বলবে আমাকে? কপালে বিরক্তির ভাঁজ পড়ল নুহাশের। এমনিতেও আজ ফর্মাল স্টাইলে না থাকা সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছে। আবার সামাদ মাইশাকে কিছুই বলেনি দেখে বিরক্তিটা আরও যেন চরম সীমায় চলে গিয়েছে। চুলগুলো কপালের একপাশে গুছাতে গুছাতে বলল, আনানের সাথে থাকতে থাকতে সবগুলা দায়িত্বহীন হয়ে যাচ্ছে। নুহাশের কথা শেষ হতে না হতেই এক এক করে আনান, সামাদ, অর্পি, পৃথা সবগুলো অডিটোরিয়াম থেকে বেরিয়ে ওদের কাছে দাঁড়াল।
সামাদকে দেখেই নুহাশ বলল, তোমায় না বলেছিলাম ক্রেডিট কার্ডটা মাইশার কাছে দিতে? দিয়েছ। নুহাশের বিক্ষোভ কণ্ঠ। সামাদের আত্মা যেন শুকিয়ে গিয়েছে এমন কণ্ঠ শুনে। কিন্তু আজ ভয় পেলে চলবে না। এই আগ্নেয়গিরিটা দিয়ে আনানকে প্যাদানি দেওয়ার মতো ভয়ঙ্কর বাসনা জেগেছে ওর মনে। তাই কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, না ভাইয়া, আমি দিতে চেয়েছিলাম। তবে আনান বলল ক্রেডিট কার্ডটি ও নিজের কাছে রাখবে, তারপর জম্পেশ শপিং করবে। এটাই তো বলেছিলি, তাই না আনান? সামাদের কথা শুনে আনানের প্রাণপাখি ফুরুত করে যেন উড়ে গেল। সামাদকে ফিসফিস করে বলল, শালা, আমারে আগে কষ নাই কেন যে এই কার্ডটা এই নুহাশ ব্যাটার? আমি তো বলতেই চাইছিলাম, তুই কি আমার কথা শুনলি? মুখে শয়তানি হাসি চেপে সামাদ বলল। আনানের এবার কাদো কাদো অবস্থা। তবুও মনে করুণা চেপে বলল, তোর বেইমানি আমি কৌশিককালেও ভুলুম না। আজকে চুপ থাকলাম, তবে সময়মতো ঠিকই এর শোধ নিয়া ছাড়মু আমি। আনান আর সামাদের ফিসফিসানো কথার মাঝেই নুহাশ এবার বলল, এভাবে ফিসফাস করে কোনো প্রেমের কথা তোমরা দুইজনে বলছো আমিও একটু শুনি। কিছু না ভাই। সামাদের মুখে ঝুলে আছে মেকি হাসি। নুহাশের এবার ইচ্ছে করছে এই দুইটাকে ঠাটিয়ে দুইটা চর মারতে। তবেই এদের আক্কেল ঠিকানায় আসবে। নুহাশ কোনোমতে নিজেকে শান্ত করে বলল, সামাদ, তোমাকে আমি বলেছিলাম যে কার্ডটা তুমি মাইশাকে দিবে, বাট তুমি তো অন্য কিছুই করলে। তখনই মাইশা বলে ফেলল, হঠাৎ ক্রেডিট কার্ড? আম্মুর সাথে তুই শপিংয়ে যাবি তাই? অফিসে কাজ ছিল বলে আমি ভেবেছিলাম যে আমি যেতে পারবো না। তখন রাস্তায় সামাদকে পাই বলে ওকে বলেছিলাম কার্ডটা তোমায় দিয়ে দিতে। ভাগ্যক্রমে অফিসে কাজ আজকে জলদি শেষ হয়ে গিয়েছে, তাই তো এই গর্দব দুইটার কাহিনী দেখলাম। আনান বার কয়েক শুকনো ঢোক গিলে কার্ডটি এগিয়ে দিল মাইশার কাছে, মিহি গলায় বলে ফেলল, নে তোর ভাইয়ের যক্ষের ধন। বাপ রে বাপ, বিয়ার পর তো নিজের বউরেও এমনে রাখব না। কিছু বললে? নুহাশ বলল। আনান সাথে সাথেই বলল, মোটেই না ভাই। আমার কি এত সাহস আছে যে আপনার নামে কথা বলবো? আমরা তাহলে গেলাম ভাই। সুন্দরমত শপিং কইরেন। আসসালামু আলাইকুম। এই বলে একে একে সবগুলা চলে গেল। নুহাশ এবার মাইশাকে বলল, গাড়িতে গিয়ে উঠো, আম্মু ওয়েট করতাসে আমাদের জন্য। সন্ধ্যার দিকে বাইরে হালকা হালকা বাতাস। পথে ঘাটে ল্যাম্পপোস্টের হলদেটে আলোতে ঢাকা যেন এক নতুন রূপ নিয়েছে। দুহাত ভর্তি ব্যাগ নিয়ে ক্লান্তি পায় শপিং মল থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হল মাইশা। কিন্তু পারেনি। ওর আম্মু এবার নুহাশের জন্য পাঞ্জাবি কিনবে। মাইশা আর নুহাশ দুজনের মুখেই এবার বিরক্তির রেশ। কতক্ষণ ধরে এই দুই ভাইবোন আম্মুকে নিয়ে এই দোকান ওই দোকান বিচরণ করে চলছে, এর যেন কোনো ইয়াত্তা নেই। এবার তাই নুহাশ ক্লান্তিমাখা মুখ করে বলল, আম্মু, আজ পাঞ্জাবি কিনতে হবে না আমার জন্য। এখন বাসায় চলো তো। ওমা, বলিস কি? দুদিন পর মেয়ে দেখতে যাবি আর পুরান পাঞ্জাবি পরবি? মোটেও না, চল তো আমার সাথে। অগত্যাই আম্মুর সাথে পাঞ্জাবির দোকানে ঢুকে পড়ল নুহাশ আর মাইশা। বিভিন্ন আলোর সংমিশ্রণে চাকচিক্যময় পাঞ্জাবির রঙগুলো অনন্য লাগছে। মাইশা এদিক ওদিক একপলক চোখ বুলিয়ে নিল। জেন্টস শোরুমে তেমন একটা আশা হয় না মাইশার। আর যদি কখনো আসে সেটা আনান সামাদ আর আব্বুর সাথেই, নুহাশের সাথেও না। শারমিন বেগম ছেলের সাথে পাঞ্জাবিগুলো একের পর এক দেখে চলছেন।
মাইশা তা দেখে নজর সরিয়ে নিতেই হঠাৎ ওর চোখ পড়ল একটা ধূসর রঙের পাঞ্জাবির দিকে। হলুদ আলোতে বুকের কাছের নকশাটি স্ফটিকের ন্যায় চিকচিক করছে। কেন যেন এই পাঞ্জাবিটি দেখেই মাইশার মনে ভেসে উঠল আয়াতের প্রতিচ্ছবি। এই পাঞ্জাবিতে আয়াতকে আসলেই কোনো রাজপুত্র থেকে কম লাগবে না, এটা ভাবতেই মিহি হেসে ওঠে মাইশা। মন আজকাল বড়ই অবাধ্য হয়ে উঠেছে, না চাইতেও বারবার যেন আয়াতের প্রেমে পড়ে যাচ্ছে। মাইশা, চল এখন। নুহাসের গলা শুনে মাইশা নুহাসের দিকে তাকাল। মিহি কণ্ঠে বলল, কেনা শেষ? হ্যাঁ। চলো তাহলে। ব্যাগ নিয়ে সবাই ইতিমধ্যে শপিং মল থেকে বের হয়ে গিয়েছে। আম্মু, মাইশা, নুহাস তিনজনই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। হঠাৎ ভিড়ের মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা কখন যে মাইশার সামনে এসে পড়ল মাইশা তা টের পায়নি। ঘটনাচক্রে নিচে পড়ে গেল মহিলাটি। মাইশা হাঁটু গেড়ে সাথে সাথেই সেই মহিলাটিকে ওঠানোর জন্য উদ্যত হল। কাতর কণ্ঠে বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি আন্টি। আপনি যে কখন আমার সামনে এসে পড়লেন আমি টেরই পাইনি। আমার হাত ধরে উঠুন। এদিকে সেই মহিলার সাথে মাইশার আম্মুর চোখাচোখি হতে দুজনেই যেন স্তব্ধ হয়ে গেল। টলমল করছে তাদের চোখজোড়া। মাইশা হঠাৎ কেমন যেন বোকা বনে গেল। এই মহিলাটি কি তবে ওর আম্মুর পূর্ব পরিচিত? শারমিন বেগম কাপা কাপা গলায় বললেন, আপা। নুহাসের বুক ধক করে উঠল। নিজের আম্মুর কথা শুনে একটু হলেও আন্দাজ করতে পেরেছে যে এই মহিলাটি কে হতে পারে। এটাই কি তবে সেই খালামনি যার সাথে আব্বুর ভুল বোঝাবুঝির জন্য এত বছর সম্পর্কহীন ছিল? নুহাস বড় বলে আবছা আবছা জানে এই ব্যাপারে যে এই খালামনি আর উনার পরিবারকে আব্বুজান ঘৃণা করে। এমনকি আম্মু যদি উনাদের সাথে যোগাযোগও করে তবে আব্বু আম্মুকে তালাক দিতেও ভাববে না। নুহাস সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এবার মাইশার দিকে তাকাল। মাইশা এ ব্যাপারে কিছুই জানে না বিধায় সবকিছু যাচ্ছে মাথার ওপর দিয়ে। মনে মনে যেন প্রশ্ন জাগছে, কে এই মহিলাটি? বাড়িটির নাম শঙ্খনীল কারাগার। বনশ্রীর এক প্রান্তে দুতল বিশিষ্ট বেশ বর্ষর এই বাড়ি। অবাক দৃষ্টিভঙ্গি নিয়ে মাইশা এই বাড়ির দিকে তাকিয়ে আছে। মাইশার পিছু পিছু গাড়ি থেকে নেমে পড়ল নুহাস, শারমিন বেগম আর সেই মহিলাটি। একটি বাড়ির নাম যে কখনো এমন হতে পারে মাইশার তা ছিল অজানা। হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের নাম ছিল এই শঙ্খনীল কারাগার। এটা ভাবতেই অজানা একটি উত্তেজনা গ্রাস করে নিল মাইশাকে। তখনই পেছনে থেকে সেই মহিলাটি বলে উঠল, ভেতরে চলো সবাই। মাইশা সেই মহিলাটির দিকে পুনরায় তাকাল। নুহাসের কথামতো এই সুমিষ্ট মনের মহিলাটি নাকি ওর আম্মুর বড় বোন অর্থাৎ খালামণি। কিন্তু মাইশার এ কথাটি কোনোক্রমে বিশ্বাসযোগ্য মনে হল না। না হলে এত বছরে কেন ওর অজানা রইল যে ওর আম্মুর আপন কোনো বোন আছে। ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল সবাই। কেমন যেন ছিমছাম একটি ভাব রয়েছে। বসার ঘরের উত্তর দিকে রাঙিনায় পাতাবাহারের ঝোপ। রাতের আধারে এর সৌন্দর্য তখন অনন্য মনে হয়। বসার ঘরে একজন লোক বসে আছে। বয়স 55 পার হয়ে গিয়েছে হয়তো। লোকটি আনমনে বইয়ের পাতায় ডুবে যেতে মগ্ন। মাইশা বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকল। লোকটার দিকে নয়, তার পেছনের দৃশ্যপটের দিকে। এ তো যেন বাড়ি নয়, আস্ত একটা লাইব্রেরি। পেছনের পুরোটা দেয়াল জুড়েই রয়েছে দেশি বিদেশি নানা ধরনের বই, যার এক বিরাট অংশ হুমায়ুন আহমেদ আর শরৎচন্দ্রের বই দিয়ে আবৃত। মাইশা আন্দাজ করে নিল এই লোকটি হয়তো হুমায়ুন আহমেদের বড় একজন ভক্ত। মাইশার পাশ কেটে শারমিন বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠলেন, ভাইজান।
ভালো আছেন? খুব পরিচিত একটি আওয়াজ পেয়ে সেই লোকটি চট করে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে শারমিন বেগমের দিকে তাকাল। হয়তো বেশ অবাকও হয়ে গিয়েছেন। নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে লোকটি মুচকি হেসে বলল, শারমিন, তুমি? হ্যাঁ ভাইজান। হয়তো আল্লাহ তাআলা চেয়েছে আবার আমাদের দেখা হোক। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো তোমরা সবাই। মিজান সাহেবের কথামতো মাইশা, শারমিন বেগম, নুহাশ সবাই সোফায় বসল। মাইশার সবকিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। নুহাশও এসব বিষয়ে আবছা আবছা মনে আছে, তাই ওর কাছেও পরিবেশটি অন্যরকম লাগছে। মিজান সাহেব নুহাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি রে, নুহাশ নাকি? মাশা আল্লাহ, এই ছেলেটা তো কত বড় হয়ে গিয়েছে। কয়দিন পর বেটায় বউ নিয়ে ঘুরঘুর করবে। লজ্জা পেয়ে গেল নুহাশ, যা দেখে মাইশা মিটমিটিয়ে হাসছে। লোকটার কথায় যদি রাগী নুহাশও লজ্জায় লাল হয়ে যায়, তবে বুঝতে হবে এই লোকটি হয়তো বড্ড রসিক মানুষ হবে। মিজান সাহেব মাইশাকে ঠিক চিনতে পারলেন না, তাই অবাক প্রসন্ন গলায় বললেন, মেয়েটাকে? শারমিন। শারমিন বেগম ইতস্তত করে বললেন, আমার মেয়ে ভাইজান। নুহাশের পরে তোমার মেয়ে হয়েছিল আর এ কথাটি একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। শারমিন বেগম মাথা নিচু করে ফেললেন। মিজান সাহেব মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমাকে চিনো মা? লোকটার কথায় অন্যরকম এক মায়া আছে। এই 20 বছরে আজই প্রথম দেখল মাইশা এই লোকটিকে। তবুও কথাবার্তা শুনে মনে হয় কত গভীরতা আছে এই সম্পর্কে। মাইশা সবিনয়ে বলল, না আঙ্কেল, আমি তোমার খালু হই। তোমার আম্মুর পাশে যেই বুড়ি মহিলাটি বসে আছে না, সেই বুড়ি মহিলার সুদর্শন স্বামী। চুল পেকেছে তো কি হয়েছে? আজও আমি 10-15টা বিয়ে করতে পারব। খালুজানের কথায় মাইশা ঠোঁট কামড়ে হাসল। মিজান সাহেব বললেন, কোথায় পড়াশোনা করছো তুমি? নর্থ সাউথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। মিজান সাহেব নীরবে হাসলেন। মেয়েটা দেখতে পুরোপুরি ওর বাবার মতোই হয়েছে। সেই বড় বড় চোখ, গালে টোল পড়া হাসি, হলদে ফর্সা গায়ের রং, এক কথায় অসাধারণ। শারমিন বেগমকে উদ্দেশ্য করে তিনি বললেন, রহমান কি এখনো আমার ওপর রেগে আছে? না রেগে থাকলে কি আর মাইশাকে বলতো যে ওর কোনো খালামণি নেই? মিজান সাহেব নীরব হয়ে গেলেন। মাইশার একটু জানতে ইচ্ছে হয়েছিল যে কি এমন হয়েছে যার জন্য বাবা এত বড় সত্য ওর কাছে লুকালো। মিজান সাহেব হয়তো মাইশার ভাবভঙ্গি বুঝতে পেরেছিলেন। তাই তিনি বললেন, আমার একটি ভুলের জন্যই তোমার বাবা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে। ভুলটা আমার জীবনের মারাত্মক একটি ভুল ছিল। এর মাসুলে যে আমায় এত বছর সম্পর্কহীন হয়ে থাকতে হবে তা আমি ভাবতেও পারিনি। কি ভুল ছিল খালুজান? মাইশা জানতে চাইল। মিজান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার মায়ের আর রহমানের বিয়ের পর থেকে সকল কাজে তোমার বাবার পাশে একজন বন্ধু হয়ে দাঁড়িয়েছিলাম আমি। ব্যবসায়িক ক্ষেত্রে বা টাকার প্রয়োজনেও আমি ওকে সাহায্য করেছি। তাই রহমান আমাকে নিজের বড় ভাইয়ের মতোই মানত। আমার কোনো কথাই সে অমান্য করত না। একটা জিনিস কি জানো? আমি ছিলাম হুমায়ুন আহমেদের বড় একজন ভক্ত। তার উপন্যাসের নামে নিজের বাড়ির নাম রেখেছিলাম শঙ্খনীল কারাগার। আমাদের বড় মেয়ে হওয়ার পর মেয়ের নাম লীলাবতী রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার খালামণির জন্য তা পারিনি। তখন আমার আগ্রহের কারণে তোমার বড় ভাইয়ের নাম আমি রেখেছিলাম নুহাশ। তোমার বাবা এতেও সায় দিয়েছিল।
নুহাশ তখন অনেক ছোট, তাই আমাদের সেই স্মৃতিগুলো ওর হয়তো ভালোমতো মনেও নেই। কিন্তু এক দুর্যোগে আমাদের সব সম্পর্ক লণ্ডভণ্ড হয়ে যায়। এতটুকু বলেই থেমে গেলেন তিনি। চশমাটি খুলে সন্তর্পণে রাখলেন সামনের টি টেবিলে। পুরো ঘরটিতে বিরাজমান করছে এক প্রকার মৌনতা। মাইশা উচ্ছ্বসিত চোখে খালুর দিকে তাকিয়ে আছে। অপেক্ষায় আছে তার কথাগুলো শোনার। মিজান সাহেব মিহি কণ্ঠে আবার বলা শুরু করলেন। ঘটনাগুলো অনেক আগের। নুহাশ আর আরিয়া, মানে মিজান সাহেবের বর মেয়ে, দুজনের বয়সী প্রায় ৮-৯ বছর হবে। আমি আমার ব্যবসায়িক এক কাজের জন্য কাতারে গিয়েছিলাম। সেখানে হুট করেই আমার বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়ে পড়ে। আশপাশের বিশ্বাসহীন মানুষের ভিড়ে তোমার বাবা আমায় টাকা পাঠিয়ে দেয় নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। একবারও জিজ্ঞেস করেনি যে টাকা দিয়ে আমি কি করব। হয়তো আমায় বড় ভাই বলে মানত তাই। আমি বলেছিলাম ১ বছরের মধ্যেই টাকাগুলো আমি ফেরত দিয়ে দেব, যা রহমান মেনে নিল। কিন্তু ১ বছর হওয়ার আগেই রহমান হঠাৎ করে আমার কাছে টাকা চেয়ে বসল। আমি বলেছিলাম যে টাকার কি দরকার। রহমান বলল, খুব জরুরি দরকার। পুরোটা এখন না দিলেও আপাতত ৫০% দিতে বলেছিল। কিন্তু আমি এ বিষয়ে হেরফের করে বসি। আর এটাই ছিল আমার চরম ভুল। রহমান তোমার দাদির চিকিৎসার জন্য ইমার্জেন্সি টাকা চেয়েছিল, যা আমায় বলা সত্ত্বেও ব্যস্ততার চাপে এক প্রকার ভুলে গিয়েছিলাম। আর আমার কাছেও তেমন একটা ক্যাশ টাকা ছিল না, তাই আমাকে সাফ মানা করে দিতে হয়। তখনই ভেঙে পড়েছিল রহমান। আমার প্রতি ওর যেই বিশ্বাসটা ছিল, চিকিৎসার অভাবে তোমার দাদির মৃত্যুতে মুহূর্তেই তা ধূলিসাৎ হয়ে যায়। যেদিন আমি টাকা নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন রহমান একটা প্রশ্নই করেছিল যে এই টাকার বিনিময়ে আমি কি পারবো কারো জীবন ফিরিয়ে আনতে। তখন থেকেই আলাদা হয়ে গেলাম আমরা। ছিন্ন করে ফেলে রহমান আমাদের সাথে সব সম্পর্ক। তাই তো তোমার জন্মের কথাও আমাদের অজানা। আমাদের ছেলে হওয়ার পর তোমার বাবাকে চিঠিতে এ বিষয়ে জানিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় না যে রহমান এ বিষয়ে তোমাদের কিছু বলেছে। এসব বলে কথা রীতি টানলেন মিজান সাহেব। টেবিল থেকে গ্লাসটি নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে ফেললেন তিনি। পুরনো সেই তিক্ত স্মৃতিগুলো মনে করলে আজও বীভৎস লাগে সেগুলো। নুহাশ নির্বিকার ভাবে বসে আছে। মাইশা উদাসীনভাবে ওর আম্মুর দিকে তাকাল। উনার চোখ অশ্রুসিক্ত। এমনকি খালামণিরও। মিজান সাহেব শারমিনকে জিজ্ঞেস করলেন, রহমান কি জানে যে তোমরা এখানে আছো? না, উনি কিছুই জানেন না। তবে তোমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমি চাই না আমাদের জন্য তোমার আর রহমানের মধ্যে কোনো ঝামেলা হোক। বছরখানেক তো আপনাদের অভাবে ধুকে ধুকে জীবন পার করেছি। আর কত? ছেলে মেয়েদের তো বলতেই পারলাম না আপনাদের কথা। কিছুক্ষণ থেমে বলল, আরিয়া কেমন আছে? কি আর হবে? বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। মলিন গলায় বলল মাইশার খালামণি। মানে? বয়স তো আর কম হয়নি। ভার্সিটির লেকচারার হিসেবে ৫ বছর ধরে চাকরি করছে। এর মধ্যে এক ছেলেকে পছন্দ হয়েছিল। বিয়ের বিষয়টাও পাকাপাকি। কিন্তু এক দুর্ঘটনায় ওই ছেলে মারা যাওয়ার পর পুরোপুরি ভেঙে গেল আরিয়া। আজও তাই বিয়ে করতে চায়নি। আর আমরাও তেমন জোর করিনি। মিজান সাহেব বললেন। আর ছোট সাহেব? ওর সম্পর্কে তো কিছুই জানলাম না। শারমিন বেগম বলল, ওই ছেলের কথা আর বলো না। এখনো বাপের টাকায় ফুর্তি করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। কিছুদিন পর মাস্টার্সের পরীক্ষা দিবে, তাই ঘরে পড়ে আছে।
নইলে তো আমার ভবঘুরে বদমাইশ ছেলে ব্যাগপত্র নিয়ে কোন প্রান্তে চলে যেত তার কোনো ঠিকানা নেই। আরিয়াকে সাথে নিয়ে বাইরে গিয়েছে ওই লাট সাহেব। আসারও সময় প্রায় হয়ে এসেছে। থমথমে গলায় বলল রাহেলা বেগম। বোঝা যাচ্ছে ছেলের এসব আচরণে তেমন সন্তুষ্ট নন তিনি। মিজান সাহেব হালকা হেসে বললেন, জোয়ান ছেলেদের এত সামলে রাখা ঠিক না রাহেলা। একটু ঘুরুক। বিয়ের পর তো বউ বাচ্চা নিয়েই থাকতে হবে। তোমার আশকারায় ছেলেটা বিগড়ে গেছে আমার। তুমি আর কথাই বলো না। মাইশা, নুহাশ, শারমিন বেগম ফ্যালফ্যাল নয়নে ওদের কথা শুনছিল। পুরো পরিবারটাই আগের মতো প্রাণোচ্ছল আছে, শুধু কয়েকটি অধ্যায়ে কিছু কাছের মানুষ নেই। ওদের কথার মাঝেই পেছনে থেকে কেউ গলা উঁচিয়ে বলল, বাবা মা, আমরা এসে পড়েছি। পরিচিত একটি কণ্ঠ শুনে সাথে সাথে পেছনে ঘুরল মাইশা। দুজনের চোখাচোখি হতেই যেন বিস্ময়ের এক চরম পর্যায়ে চলে গিয়েছে ওরা। মাইশা চোখের পলক ফেলল, বার কয়েক ভুল দেখছে নাকি না তা স্থির করার জন্য। অবশেষে মনস্থির করতে বাধ্য হল যে ও যা দেখছে সবই সত্যি। আয়াত দাঁড়িয়ে আছে ওর উল্টো পাশে, চুলগুলো এলোমেলো, গরমের দাপটে খানিকটা ঘেমে গিয়েছে। হাতে পেপসির ছোট একটি বোতল। ওর পাশেই দাঁড়ানো সালোয়ার কামিজ পরিহিত অতীব সুন্দরী একটি মেয়ে। এটাই হয়তো খালামণির বড় মেয়ে আরিয়া। তবে কি এই ছেলেটা? আর ভাবতে চাইল না মাইশা, কেননা এর থেকে বেশি ভাবলে হয়তো অজ্ঞান হয়ে মরেই যাবে। মিজান আলতো হেসে বলল, ওয়েলকাম মাই ডায়মন্ডস। দেখো কে এসেছে। কে বাবা? তোমাদের খালামণি। আরিয়া আর আয়াতের কিছু বুঝতে আর বাকি রইল না যে এরা কারা। রহমান যেমন মাইশা থেকে এ সত্য লুকিয়ে রেখেছিল, মিজান এমন কিছুই করেনি। শারমিন বেগম অবাক স্বরে বললেন, মাশাআল্লাহ আপা, তোমার ছেলে দেখি বেশ বড় হয়ে গিয়েছে। নুহাশের থেকে বেশ ছোট হলেও ছেলের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। এমন আকাইমা পোলারে কে বিয়ে করবে? রাহেলা বেগম বলে ফেললেন। আলতো হাতে মাথা চুলকালো আয়াত। মাইশাকে দেখে সামান্য হকচকিয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। শারমিন বেগম এবার বললেন, অনেক সময় ধরে কথা বললাম আপনাদের সাথে। এখন বেশি দেরি করা যাবে না। আমরা তাহলে আসলাম ভাইজান। মিজান সাহেব মুচকি হেসে সম্মতি জানালেন। সেই কথামতো সোফা থেকে উঠে বাইরে বেরোনোর জন্য উদ্যত হল নুহাশ আর মাইশা। দরজা পর্যন্ত ওদের এগিয়ে দিল বাকি সবাই। এরই মধ্যে আয়াত মাইশার কাছে সরু কণ্ঠে বলল, কাল দেখা হচ্ছে ম্যাম ভার্সিটির ইভেন্টে। এবার কোনো ছাড়াছাড়ি নেই কাজিন সিস্টার। জম্পেশ প্রেম হবে। আয়াতের এমন কথায় মাইশা যেন অবাক না হয়ে পারল না। তবুও নুহাশের পাশ ঘেঁষে আপনমনে হেঁটে চলছে। আয়াতের দিকে আর চোখে তাকিয়ে দেখল সে দাঁত কেলিয়ে হাসছে। মাইশা এই ছেলের বেহায়াপনা না দেখে মুখ না বাঁকিয়ে যেন পারল না। বিড়বিড় করে বলল, নির্লজ্জ কোথাকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রমরমা ভাব। চারিদিকে যেন আনন্দের ছড়াছড়ি। ঢাকার বিভিন্ন পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাগমে যেন অনুষ্ঠানটি আরও মুখরিত হয়ে উঠেছে। অদম্য কৌতূহল নিয়ে তাই ক্যাম্পাসে প্রবেশ করল মাইশা আর ওর বন্ধুরা। অর্পির সাথে ম্যাচিং করে নীল শাড়ি পরেছে মাইশা। আর নীল রং বরাবরই নিজের প্রিয় রং বলে দাবি করেও। মুখে মেকআপ, চুলটা খোপা করে বেলি ফুলের মালা দিয়ে গাঁথা, এতে এক কথায় অপসরী মনে হচ্ছে ওকে। এদিকে অর্পির মুখ থমথমে। মুখ কালো করে এক প্রান্তে বসে আছে। সামাদ তা দেখে বলল, এভাবে মুখ কালো করে আছিস কেন? আনান টিটকারি মেরে বলল,
মাইশা এর গালে হাত দিয়ে আদর করছে তাই। অর্পি এবার ন্যাকা কান্না করে বলল, আর বলিস না সামাদ, আমি শাড়ির সাথে চশমা পরে ছিলাম বলে এই অসভ্য মেয়েটা আমায় থাপ্পড় মেরেছে। মাইশা ওর কথায় ভ্রুক্ষেপহীন ভাবে বলল, তো তোর গালে চুম্মা দিতাম নাকি? ফাজিল মেয়ে, শাড়ির সাথে কেউ কি চশমা পরে? পুরাই ক্ষেত লাগছে দেখতে। চশমা ছাড়া আমি তো কিছুই দেখতে পারি না। তো কি করব বল? মিনমিন করে বলে ফেলল অর্পি। মাঝে মাঝে অর্পির এসব ছিচকাদুনে ভাবগুলো অতিষ্ঠ করে ফেলে সবাইকে। আনান এবার তাই বিরক্ত হয়ে বলল, এর জন্যই আমার দাদি বলতো বেশি কইরা পুঁটি মাছ খাইতে, তাহলে এই জীবনে কখনোই চোখে সমস্যা হইব না। আর তুই পুঁটি মাছ দেখলেই তো পালাই পালাই করস। আন্টি কান মলা দিয়াও তোরে পুঁটি মাছ খাওয়াইতে পারে না, এখন শাড়ির সাথে পর চশমা। পুরাই কানা বান্দর লাগব। আনানের টিটকারি শুনে চোখ ছোট ছোট হয়ে এলো অর্পির। পৃথা তাই বলল, হইছে, আর কথা বাড়াতে লাগব না। এবার বল তো আমায় কেমন লাগছে? তোরে সুন্দর লাগলেই বা কি হইব? তুই হলিস আমাদের বুকিং দেয়া জিনিস, আর এসব জিনিসের রিভিউ আমি দেই না। আনান বলল। দমে যায় পৃথা। এখন কোনো কথা বললেই এই ছেলেটা ওর মানসম্মান সব জলে ভাসিয়ে দেবে। ওদের কথার মাঝেই মাইশার হঠাৎ চোখ গেল ক্যাম্পাসের অন্য একটি প্রান্তে। আয়াতকে দেখা যাচ্ছে ওখানে। কালো পাঞ্জাবি পরাতে যেন ওর সমস্ত সৌন্দর্য উপচে পড়ছে শরীর থেকে। আর কথা বলার ভঙ্গিমাও মাশাল্লাহ। এমন ছেলের প্রেমে কি না পড়ে আর পারা যায়। মাইশাকে এভাবে উদাসীন হতে দেখে অর্পি বলে উঠল, কি রে, এভাবে কি দেখছিস? তেমন কিছু না, আয়াত ভাইকে দেখছিলাম। অর্পির চোখ ছানা বড়া হয়ে গেল মাইশার এ কথা শুনে। তাজ্জব হয়ে বলল, তুই আয়াত ভাইরে দেখছিস মানে? ওমা, আয়াত ভাই যদি দেখার জিনিস হয় মানুষ তারে দেখব না? আফটার অল এই ছেলেটা এখন মাইশার কাজিন ব্রাদার হয়েছে। আর যাই হোক, এখন আর থাপড়া থাপড়ি ছুরাছুরি চলব না। পৃথার এই কথার পরিপ্রেক্ষিতে মাইশা কিছুই বলল না। আর তাছাড়া অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে বিধায় সবাইকেই যেতে হলো স্টেজের সামনে। অডিটোরিয়ামে যেতেই শাওনের মুখোমুখি হল মাইশা। আজ শাওনও কালো পাঞ্জাবি পরেছে। তবে ওর বুকের কাজটা আয়াতের পাঞ্জাবির ডিজাইন থেকে কিছুটা ভিন্ন। চুলগুলো সুন্দরভাবে পেছনে সেট করে রাখাতে ভালো লাগছে দেখতে। শাওন মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যালো মাইশা। হ্যালো। মাইশা প্রতিউত্তরে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। তো তুমি আর অর্পি কি সেম শাড়ি পরেছ নাকি? দুজনকেই খুব চমৎকার লাগছে। আপনি আর আয়াত ভাইও তো সেম পাঞ্জাবি পরেছেন। উহু, আমাদের কালার সেম হলেও ডিজাইনে একটু ভিন্নতা আছে। আচ্ছা, এখন এসব কথা থাক, তোমরা বসো সবাই। আর মাইশা, তুমি আমার সাথে স্টেজে চলো। একটু পরেই তোমার উপস্থাপনা করতে হবে। ইন্ট্রোডাকশনটা তুমি দিবে আর বাকিগুলো স্টেপ বাই স্টেপ অন্যরা করবে। জি ঠিক আছে। তারপর শাওনের সাথেই স্টেজের পেছনে দিকে গেল মাইশা, উত্তেজনায় বুক কিছুটা ধুকধুক করছে। এমন না যে উপস্থাপনার অভিজ্ঞতা ওর প্রথম, কিন্তু এবার মনের মধ্যে অন্যরকম সব ভাবনাগুলো কাজ করছে। কয়েকদম শুকনো ঢোক গিয়ে নিজের মনকে স্থির রাখল মাইশা। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, এত স্ট্রেস নিচ্ছ কেন? মাইশা পেছনে ফিরে দেখল আয়াত দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে এক ধরনের প্রেমময় হাসি, চোখের চাহনিও তীব্র।
এমন দৃষ্টিতে মাইশা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আয়াত আবার বলল, তুমি জানো স্ট্রেস নিলে তোমাকে ঠিক কেমন লাগে? পুরাই একটা কিউট বিড়ালের মতো। তাই এত স্ট্রেস নিও না। কেউ বিড়াল ভেবে আবার ছিনিয়ে নিয়ে যাবে। আয়াতের এমন কথাবার্তায় মাইশা মাথা নিচু করে ফেলল। মাঝে মাঝে আয়াতকে মাইশার বড্ড রহস্যময় মনে হয়। আয়াত ওকে বিভ্রান্ত হতে দেখে কিছুটা এগিয়ে এলো মাইশার কাছে। তারপর ক্ষীণ গলায় কানের কাছে বলল, এভাবে সাজার মানে কি ম্যাম? আমাকে ঘায়েল করার উদ্দেশ্য নিয়ে এসেছো নাকি? মোটেও না। মনে তো হয় না। আচ্ছা, এসব কথা এখন থাক। টেনশনে মুখটা আতুম ভুতুম বানিয়ে রেখো না। টেক এ ডিপ ব্রেথ এন্ড বেস্ট অফ লাক। এ কথা বলে নিঃশব্দে চলে গেল আয়াত। মাইশা কিছুক্ষণ একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। এখন আয়াতের মায়াবী কথার জালে ভাবুক হয়ে গেলে চলবে না। নিজের মনকে স্থির রাখতে হবে। অনুষ্ঠানের উদ্বোধনটি সুন্দরভাবে হয়েছে। দেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানটিতে। উপস্থাপনার প্রথম ভাগ নিপুণভাবে করল মাইশা। আপাতত তার কাজ শেষ। বাকি ভাগগুলো অন্য শিক্ষার্থীরা সম্পন্ন করবে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে স্টেজের পেছনে সিঁড়ি দিয়ে মাইশা নেমে গেল। এখন আনান, সামাদ, পৃথা আর অর্পিকে এই মানুষের ভিড়ে খুঁজে বের করতে হবে। বেশ কিছুদূর এগিয়েই আশপাশে মাইশা খুঁজতে লাগল সবাইকে। কিন্তু বিশাল এই মানুষের সমারোহে এতটাও তা সহজ না। মাইশা সামাদকে কল করতে গিয়ে দেখল যে মোবাইলে ব্যালেন্স নেই। মুখে তাই বিরক্তিকর আভাস ছড়িয়ে পড়েছে। কিন্তু এর মধ্যে এতটা বেখেয়ালি যে মাইশা হয়ে যাবে এটা ও বুঝতে পারেনি। স্টেজের সাথে থাকা সরু লোহার রডের সাথে ব্লাউজের ফিতা পেঁচিয়ে যাওয়াতে হুট করেই ফিতার এক অংশ ছিঁড়ে আটকে গেল ওই রডটিতে। বিষয়টি বোঝা মাত্রই শঙ্কা ঢুকে যায় ওর মনে। রাগে দুঃখে নিজের অসাবধানতার জন্য গালি দিতে ইচ্ছে করছে নিজেকে। শাড়ির আঁচলটি দিয়ে তাই সাবধানে নিজের পিঠ ঢেকে নিল। তবুও কাঁধের পাশের ঢিলটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আশপাশে তাকালো মাইশা। পরিচিত কেউই নেই। আর থাকলেই বা কি উপায় আছে? দুটো ফিতার একটি তো ছিঁড়েই গিয়েছে। এখন অর্পি বা পৃথাকে খুব দরকার। কিন্তু অর্পি বা পৃথা তো দূরে থাক, আশপাশে তেমন কোনো মেয়েকেই দেখা যাচ্ছে না। এক অজানা আশঙ্কায় ছলছল করে উঠল মাইশার চোখজোড়া। ঠোঁট চেপে নিজের এই করুণ পরিস্থিতিটা মানিয়ে নেয়ার ব্যর্থ প্রচেষ্টা করছে। তখনই হঠাৎ শাওনকে দেখে মনে আসার আলো জাগল মাইশার। গলাটি হালকা উঁচিয়ে বলল, শাওন ভাইয়া। মাইশার কণ্ঠ পেয়ে শাওন সেদিকে তাকিয়েই যেন অবাক। মেয়েটা স্টেজের এক কোণে বিচলিত হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পানি যে কোনো সময়তেই যেন উপচে পড়বে। শাওন সেদিকে গিয়েই বলল, এনি প্রবলেম মাইশা? এতটা প্যানিক দেখাচ্ছে কেন? এখানে কোথাও রেস্টরুম আছে? আছে, তবে সেটা ভলান্টিয়ারদের জন্য। তবে তুমি চাইলে ম্যানেজ করে দিতে পারবো। তাহলে করে দিন না ভাইয়া। আমি অনেক বড় প্রবলেমে পড়েছি। মাইশার চোখে মুখে উদ্ভ্রান্ত ভাবটা স্পষ্ট ফুটে ওঠাতে শাওন বিনাবাক্যে ওকে রেস্টরুমে নিয়ে গেল। রেস্টরুমে আসতেই মাইশা শাওনকে বলল, ভাইয়া অর্পি বা পৃথাকে দেখেছেন? না তো। তবে আমি ডাক দিয়ে নিয়ে আসি। কেননা বাইরে এত সাউন্ড যে কল দিলেও ওরা শুনতে পারবে না। মাইশা সাথে সাথেই চেঁচিয়ে বলল, প্লিজ যাবেন না। আমি একা এখানে সিকিউর থাকব না। শাওন নির্লিপ্ততা ভঙ্গিমায় কিছুক্ষণ তাকিয়ে থাকল মাইশার দিকে। মিহি কণ্ঠে বলল, আমায় নিজের ফ্রেন্ড মনে করো মাইশা। মনে করো আনান বা সামাদের মতো আমি তোমার একজন ফ্রেন্ড।
মাইশা নীরব। বলো তো কি হয়েছে তোমার? আমার ব্লাউজের ফিতা ছিঁড়ে গিয়েছে ভাইয়া। মাইশার এই কথার মাঝেই দরজা খুলে কেউ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি রে শাওন, কল দিচ্ছি ধরছিস না কেন? মাইশা, শাওন দুজনেই মাথা ঘুরিয়ে দেখল আয়াত দাঁড়িয়ে আছে। আয়াত ইতিমধ্যে কিছুটা অবাক। মিহি কণ্ঠে বলল, এনি প্রবলেম? আয়াত, তুই এখানে মাইশার সাথে থাক, আমি অর্পিকে নিয়ে আসছি। কিন্তু হয়েছেটা কি? শাওন একটা নির্লিপ্ততা শ্বাস নিয়ে বলল, আমি অর্পিকে নিয়ে আসছি। শাওনের কথার আগামাথা আয়াত যেন কিছুই বুঝল না। তাই শাওনের পিছু পিছু আয়াত যেতেই ওর হাত চেপে ধরল মাইশা। আয়াত এবার অবাকের শীর্ষে, কেননা মাইশা কখনোই এভাবে আয়াতের হাত স্পর্শ করেনি। মাইশা কাতর কণ্ঠে বলল, আমায় একা রেখে যাবেন না প্লিজ। মাইশার কণ্ঠে প্রকাশ পাচ্ছে আয়াতের প্রতি বিশ্বাস। এই দৃষ্টি অনুভব করে অদ্ভুত এক অনুভূতির জোয়ার তৈরি হলো আয়াতের মনে। যেন মুখে না বললেও মাইশার অন্তরে অন্তরে আয়াতের জন্য লিখা হৃদমাঝারে তুমি ছিলে। মাইশার দিকে ধীর পায়ে এগিয়ে গেল আয়াত। চোখের চাহনিতে কিছুটা গাম্ভীর্যের রেশ। মাইশার ছলছল চোখজোড়াটি যেন বুক তোলপাড় করে দিচ্ছে আয়াতের। যদিও ও এখনো বুঝতে পারছে না যে মাইশার কি হয়েছে, কিন্তু পরিস্থিতি দেখে কিছুটা আন্দাজ করে নিল যে যা হয়েছে তা হয়তো মাইশার জন্য বেশ বিব্রতকর। মাইশা যে হাত দিয়ে আয়াতের হাত চেপে ধরেছিল সে হাতটি আরও গভীরভাবে আঁকড়ে ধরল আয়াত। চোখের ইশারায় আশ্বাস দিল যে এখান থেকে এখন ও যাবে না। নিভৃত নিস্তব্ধ এই পরিস্থিতিতে আয়াত নিজের কোমল ঠোঁট যুগল হালকা একটু নাড়িয়ে বলল, এই হাতটি ছাড়ার জন্য আঁকড়ে ধরিনি। নিজের হাতের মুষ্টিতে এই হাতের ছোঁয়া গ্রহণ করেছি হৃদমাঝারে তোমায় গ্রহণ করার জন্য। কোনো মানুষের কথায় এত মোহনীয়তা কিভাবে থাকতে পারে? আয়াতের ছোট দু বাক্যের এই কথা যেন সমস্ত মোহ গ্রাস করে নিয়েছে। মাইশা কিছুক্ষণ নিষ্পলক চোখে আয়াতের দিকে তাকিয়ে থাকল। আয়াতের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক। সুদর্শন এই মুখশ্রীতে একরাশ ভালো লাগা কাজ করবে যে কারো। আয়াতের হাত চেপে মাইশা তাই নীরব হয়ে বসে থাকল। বেশ কিছুক্ষণ পর অর্পিকে নিয়ে হাজির হল শাওন। অর্পিকে দেখেই মাইশা এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। শাওন হয়তো অর্পিকে বলেছে মাইশার সমস্যার কথা, তাই এসে তেমন একটা বিচলিত হল না। মাইশার হাতের বন্ধনী একটু দুর্বল হতেই আয়াত নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর গম্ভীর গলায় বলে উঠল, আমরা তাহলে বাইরে দাঁড়াই, তোমাদের প্রয়োজন হলে ডাক দিতে পারো। ঠিক আছে, অর্পি বলল। আয়াত আর শাওন এবার দরজার সামনে এগিয়ে যেতেই পেছনে থেকে মাইশা বলে ওঠে, শাওন ভাইয়া। শাওন পেছনে ঘুরে জিজ্ঞাসু চোখে তাকালো মাইশার দিকে। মাইশা মুচকি হেসে বলল, থ্যাংক ইউ, মাই প্লেজার, বলে বিনিময়ে মিষ্টি হাসে শাওন। উজ্জ্বল ফর্সা ছেলেদের এমন হাসিতে মারাত্মক লাগে। আজকাল এসব পরিস্থিতিতে শাওনের মতো মানুষদের পাওয়া হয়তো দুর্লভ ব্যাপার। এমন পরিস্থিতিতে সবাই বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না, যেটা হয়তো শাওন পেরেছে। মনে মনেও মাইশা তাই শাওনকে একরাশ কৃতজ্ঞতা জানাল। আয়াত শাওন চলে যাওয়ার পরেই অর্পি মাইশার ব্লাউজের পেছনের অংশটি বেশ কয়েকটি সেফটি পিন দিয়ে ঠিক করে দিল। মাইশার নিজেকে অদ্ভুত লাগছে এভাবে এতগুলো সেফটি পিন লাগানোর কারণে। মিহি কণ্ঠে অর্পিকে তাই বলল, পেছনে থেকে কেমন দেখাচ্ছে রে? কোনোমতে চলবে, নিজের চশমা ঠিক করতে করতে বলল অর্পি। কোনোমতে চলবে মানে? অর্পি তাজ্জব হয়ে বলল, তোর কি মনে হয় ব্লাউজের পেছনে দিকে সেফটি পিনের বাহার থাকলে কেমন দেখাতে পারে? একেবারেই ক্ষেত।
আমি যে শাড়ির সাথে চশমা পরে কানা বান্দর হয়ে ঘুরছি তার থেকেও বেশি খ্যাত। শেষের ক্ষেত শব্দটি টিটকারির সুরে বলল অর্পি। মূলত শাড়ির সাথে চশমা পরাতে মাইশা ওকে থাপ্পড় মেরে যে ক্ষেত কথাটি বলেছিল তারই প্রতিশোধ নিচ্ছে হয়তো। মাইশা বলল, তো এখন কি করব? কি আর করবি? একে তো ব্লাউজের ফিতা ছিঁড়ে খুঁড়ে অবস্থা খারাপ করেছিস, এখন সেফটি পিন ছাড়া আর ভালো ওয়ে নাই। তবে শাড়ির আঁচল দিয়ে পিঠ ঢাকলেই হয়ে যাবে হয়তো। অর্পির কথামতো এই কাজটিই করল মাইশা। এখন কিছুটা কমফোর্ট ফিল হচ্ছে বিধায় নির্লিপ্ততা শ্বাস ছাড়ল। আজকের দিনটাই কেমন যেন অন্যরকম কাটছে। সব দিক দিয়েই যেন এক নতুনত্বের পরিস্থিতি। অনুষ্ঠান শেষ হয়েছে সুন্দরভাবে। একে একে সবাই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে থাকল সবার নিজস্ব গন্তব্যে। আকাশে মেঘ জমেছে ভালো। হয়তো যে কোনো সময়ই এই মেঘ চিরে গড়িয়ে পড়বে জলের ছোট ছোট কণা। মাইশা, আনান, পৃথা, সামাদ, অর্পি সবাই উদ্যত হল নিজেদের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু মাইশা সেখানেই দাঁড়িয়ে আছে উদাসীনভাবে। অর্পি বিষয়টি বেশ ভালোমতো খেয়াল করল। মাইশার আচার আচরণে বিরাট এক পরিবর্তন দেখতে পাচ্ছে। অর্পি তাই আনানকে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আনান, মাইশুর কি কিছু হয়েছে রে? কেমন যেন খটকা লাগছে। আনান যতই বন্ধুমহলে মজার মানুষ হয়ে থাকুক না কেন, সবার ব্যাপারেই প্রচণ্ড খেয়ালিও। মাইশার এ পরিবর্তনটি আনান অনেক আগেই ধরতে পেরেছিল। কিন্তু বিষয়টি অর্পিকে বুঝতে না দিয়ে বলল, আরে তেমন কিছু না। এই মেয়ে তো আগের থেকেই ভাবুক রানী, আবারও তেমন কিছু হয়েছে হয়তো। ও, আরে এই মাইশা, পায়ে কি সুপার গ্লু লাগাইয়া রাখছস? বাসায় যাবি না? আনানের উদ্দেশ্যমূলক কণ্ঠ। তোরা যা, আমি একাই যেতে পারব। দেখ বৃষ্টি পড়বে মনে হচ্ছে। তুই এক্ষুনি আমাদের সাথে যাবি। যদি তোর বদমাইশ ভাইটা শুনে যে তোরে একা রেখে আমরা চলে গেছি, তাহলে আমাদের সব কয়টারে জুতা পিটা করব ওই হালায়। আনানের কথায় বেশ বিরক্ত হল মাইশা। দাঁতে দাঁত চেপে বলল, আমার ভাইয়ের জুতা পিটা খাবি নাকি এখন আমার চর খাবি? বলছি না যে আমি যেতে পারব। ভালয় ভালয় চলে যা, নয়তো তোর আকাম কুকাম সব তোর বাপের কানে লাগামু। এখন দূর হ। আনানের হাওয়া এবার টাইট হয়ে গিয়েছে। অপমানে থমথমে হয়েছে, তাই আনানসহ বাকিরা চলে গেল ক্যাম্পাস ছেড়ে। মাইশা এবার আশপাশে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করেছে। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটি এক কথায় বিশাল, সাথে বেশ সুন্দরও। এখানে আসলে যে কারোই মনটা কাব্যিক হওয়ার জন্য আনচান করবে। সেই সুন্দর পথের ভেতর দিয়ে আপনামনে হেঁটে চলেছে মাইশা। মুখ দিয়ে গুনগুন করে বের হচ্ছে মিষ্টি কিছু সুর। কেমন যেন এক ধরনের বৃষ্টিময় সুবাসে সর্বত্র মেতে উঠেছে। এখনো বাসায় যাওনি তুমি? এত সৌন্দর্যের ভিড়েও এই কণ্ঠ শুনে বুকে তোলপাড় শুরু হলো মাইশার। সামনেই আয়াত দাঁড়িয়ে আছে। মাইশা উদাসীনভাবে বলল, উহু, যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না এ আবার কেমন কথা? একটু পর বৃষ্টি পড়বে তো। পড়ুক। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি যাব। আয়াতের ভ্রু আপনা আপনিই কুঁচকে গেল মাইশার এই কথাটি শুনে। তাই অবাক নয়নে বলল, হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে কেন তোমার? ইচ্ছে তো হচ্ছে, কিন্তু। কিন্তু কি? আজ বৃষ্টি হবে না। আয়াত গোল গোল চোখ করে তাকিয়ে থাকল মাইশার দিকে। এমন চাহনিতে বেশ মজা পাচ্ছে মাইশা। ছেলেটার অবাক মিশ্রিত চাহনিটা আসলেই ঘায়েল করার মতো। আয়াত এবার বলল, আর ইউ ফাইন মাইশা? এত উদ্ভট কথা বলছো কেন? এই বললে বৃষ্টিতে ভিজবে আর এই বললে বৃষ্টি হবে না।
মানে কি এসবের? আজকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি আজকে হবে না। গুগলে ওয়েদার চেক করেছি, তাই বললাম আর কি। ঠোঁট কামড়ে কথাটি বলল মাইশা। আয়াত এবার বলে উঠল, উহ, তুমি আমায় বিভ্রান্ত করার পরিকল্পনা নিয়েই মনে হয় আমার কাছে এসেছ। অনেক হয়েছে উদ্ভট কথাবার্তা। এখন বাসায় যাও। ওয়েট, আমি তোমাকে দিয়ে আসছি। আপনি কেন দিয়ে আসবেন? আমি একাই যেতে পারব। ছোট বাচ্চা নাকি আমি? মুচকি হাসল আয়াত। চোখের দৃষ্টিতে দুষ্টুমির আভাস পাওয়া যাচ্ছে। নিজের মাথাটি হালকা নিচু করে মাইশার মুখের কাছাকাছি আসলো আয়াত। মাইশা পেছাতে চেয়েও পারল না অনুভূতির বেড়াজালের কারণে। আয়াত ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলে উঠল, আরহাম আয়াত নিজের পছন্দের জিনিসটা একা ছাড়ে না ম্যাম। আর তুমি তো নিতান্তই আমার হার্টবিট। তাহলে তো একা ছাড়ার প্রশ্নই ওঠে না। আমি মরে যাব যে। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা। আয়াত সপ্রতিভ দৃষ্টিতে ইশারায় আসতে বলল ওর সাথে। মাইশাও তাই করল বিনা বাক্যে। আর করবেই না বা কেন? সর্বত্র যেন আরহাম আয়াত নামের এক মায়াবী জাল ওকে ঘিরে ধরেছে। আনমনে তাই মৃদু কণ্ঠে বলল, ইস, আপনার এমন নেশাজরানো কণ্ঠে পাগল হয়ে যাই তো আমি। আপনি কি তা বুঝেন না? এতক্ষণের মেঘাচ্ছন্ন আকাশটি চিরে হঠাৎ করে এক চিলতে রোদ এই ব্যস্ত নগরীতে হানা দিয়েছে। যেই আকাশটি দেখে কিছুক্ষণ আগেই যে মনে হল যে কোনো সময় তুমুল বেগে বৃষ্টিপাত হবে, কিন্তু তার রেশটুকু এখন নেই। আর এই ব্যস্ত নগরের এলোমেলো পথ দিয়ে আয়াত নিজের বাইক ছুটিয়ে চলছে। পেছনেই একরাশ অস্বস্তি নিয়ে বসা মাইশা। আজ দ্বিতীয়বার মাইশা আয়াতের বাইকে চড়লেও প্রথম দিনের মতো সেই অস্বস্তিটা রয়েই গিয়েছে। নিজেদের মাঝখানে একটা ছোট ব্যাগ দিয়ে রেখেছে যেন ভুলেও ধাক্কা না লাগে। বিষয়টা দেখে আয়াত বেশ মজা পেলেও তেমন কিছুই বলল না। হাওয়ার তালে সামনের ছোট চুলগুলো বারবার স্পর্শ করে চলছে মাইশার মুখ। তার ওপর আবার শাড়ি পরে বাইকে বসা ও একটি মেয়ের জন্য সহজসাধ্য ব্যাপার নয়। তার জন্য মাইশার মন মেজাজ বিক্ষিপ্ত। আয়াত লুকিং গ্লাসে একনজর পরখ করে নিল মাইশার বিক্ষিপ্ত মুখ। তারপর বলে উঠল, শাড়ির আঁচলটা সামলে রাখো। আর বারবার চেক করবে যে কোনোভাবেই যেন ওটা নিচে না পড়ে যায়। আমি বাচ্চা নই, বুঝলেন যে এমনভাবে বলতে হবে। আয়াত যেন অবাক না হয়ে পারল না। একটা মিহি হাসি দিল বিনিময়ে। ভ্রু নাচিয়ে বলল, কি এক জ্বালা রে বাবা। জাস্ট শাড়ির আঁচলটা সামলে রাখার কথা বললাম, আর এই মেয়ে বলে যে সে নাকি বাচ্চা না। আচ্ছা, বাচ্চারাও শাড়ি পরে বুঝি? আয়াতের পিঠে একটা কিল মারল মাইশা। এমনিতেও মন মেজাজ কেমন যেন শাড়ির মতো পেঁচিয়ে গিয়েছে। তার ওপর আয়াতের অসংলগ্ন কথাবার্তা যেন ওকে পাগল না করে আর পারল না। মুখ ফুলিয়ে তাই বলল, দিন দিন আরও ফাজিল হচ্ছেন আপনি। তো আমি তোমার কাছে ভালো ছিলাম কবে? ভালো মানুষই করতে গিয়েও তোমার হাতের চর খেতে হয়েছে, তবে ফাইজলামি করলে তো আমারে আর বাঁচতেই দেবে না। তখন পেপারে বড় বড় অক্ষরে ছেপে উঠবে, এক দস্যু মেয়ের হাতে আর যে আরহাম আয়াত খুন। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? আয়াতের বিদ্রূপ কণ্ঠ। মাইশা চোখ গরম করে লুকিং গ্লাসের দিকে তাকাতেই চোখ টিপ মারল আয়াত। মাইশা সাথে সাথেই ফিরিয়ে নিল। আয়াতের এভাবে চোখ টিপ মারাতে ওর হার্টবিট যেন দ্রুত বাউন্স করছে। আয়াত বাইকে মনোযোগী হয়ে বলল, আবার ভাবুকরানি হয়ে যেও না কিন্তু। পরে বাইক থেকে পড়ে গিয়ে কোমর পা ভেঙে বসবে। মাইশা কিছু না বলে এক হাত দিয়ে আয়াতের কাঁধে চেপে বসে থাকল যেন পড়ে না যায়। বিনিময়ে আয়াত একগাল হেসে দেয়। মাইশা আর চোখে লুকিং মিরর দিয়ে সেই সুনিপুণ দৃশ্যটি দেখেছে।
আয়াতের ফর্সা মুখশ্রীর এই হাসিটাই অনন্য, কথায় কথায় তেমন একটা রাগ করে না, বরং হালকাভাবে বিষয়গুলো গ্রহণ করে নেয়। আর ঠোঁট যুগল মৃদুভাবে নাড়িয়ে যেই কথাগুলো বলে, মাইশার তো ইচ্ছে করে গিলে ফেলতে। মনে মনে নিজের কাজে নিজেই অবাক হলো মাইশা। চারিদিকে আরহাম আয়াতের এই অস্তিত্ব ওকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে। মাইশা আচমকা আয়াতকে বলল, একটা কথা বলবো। বলো। ভালোবাসি। মাইশা আয়াতের কানের কাছে হুট করে বলে ফেলল মিহি কণ্ঠে। বিষয়টা যেন আয়াত নিতে পারেনি। বিস্ময়ের পাহাড় নিয়ে হুট করে রাস্তার এক কোণে ব্রেক কষল তাই। রাস্তাটি নীরব। মাঝে মাঝে শুধু দু একটা গাড়ি বা রিকশা যাচ্ছে। রাস্তার কোণে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছটিকে দেখলে মনে হবে প্রকৃতি যেন প্রেমের জন্যই তৈরি। কি সুন্দর লাগছে। এমন সুন্দর দৃশ্যগুলো ভ্রুক্ষেপ না করে আয়াত বিস্ময় নিয়ে পেছনে ঘুরল। মাইশা ভারক্রান্ত অবস্থায় বসে আছে। আয়াত বাইক থেকে নেমে মাইশার মুখোমুখি হয়ে দাঁড়াল। ঠোঁট দুটো কেমন যেন শুকিয়ে গিয়েছে। হয়তো এত বড় ধাক্কাটা সামলাতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট জোড়া হালকা ভিজিয়ে বলে উঠল, কি বললে তুমি? বলেছি যে ভালোবাসি। আয়াত এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কোমরে হাত দিয়ে ঠোঁট চেপে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস। কিছুক্ষণ মৌনতা কাটিয়ে আয়াত এবার বলল, এটা কি আদৌ কোনোরকম কোনো প্রপোজ হলো? ওসব প্রপোজ আমারে দিয়ে জন্মেও হবে না। আর আপনি ওই দিন বৃষ্টিতে ভিজে আমারে ভালোবাসি না বললেও যা বলেছেন ওটাই যথেষ্ট আমার জন্য। আর আমার বলতে ইচ্ছে হয়েছে এখন, তাই হুট করে বলে ফেলছি। ব্যাস, সব শোধবোধ। বলেই মাইশা আবার নিশ্চুপ। আয়াত এমন আজব মেয়ে কশ্চিনকালেও দেখেনি। কিছু না বলে চুপচাপ বাইকের সিটের দুপাশে হাত দিয়ে মাইশার কাছাকাছি চলে গেল আয়াত। মাইশা তাই গোল গোল চোখ করে আয়াতের প্রখর চাহনির দিকে তাকিয়ে আছে। সেই চাহনিটা থেকেও সুন্দর ঠোঁটের কোণে থাকা দুষ্টু হাসিটা। তাই মৃদু স্বরে আয়াত মাইশার কাছে মুখ এগিয়ে বলল, এখন তোমার ভালোবাসার চক্করে মাথাটা তো হ্যাং করেছিল আমার। বাই চান্স অ্যাক্সিডেন্ট হতো তো? তোমার সাথে আমার ক্যান্ডেল লাইট ডিনার, তারপর বাসরের স্বপ্ন সব শেষ। সাধে কি আপনাকে আর লুচু বাঘ বলতাম? তখন কিছু না করেই আমি যে লুচু বাঘ সবাইকে বলে বেরিয়েছ। তবে এবার তা আর হবে না ম্যাম। এবার না হয় লুচ্চামিটা করেই লুচু বাঘের ট্যাগটা নেই। আয়াতের বিক্ষিপ্ত কণ্ঠ। এই কণ্ঠ আর প্রখর চাহনি মাইশা এড়িয়ে যেতে পারছে না। কেমন যেন একটা নেশা কাজ করছে এই চাহনিতে। আয়াত এভাবে মাইশাকে ওর কথায় হারিয়ে যেতে দেখে আস্তে করে সরে পড়ল মাইশার কাছ থেকে। বাইকে উঠে বসে ইঞ্জিন স্টার্ট করতেই একটা শব্দ তৈরি হলো এই মৌনতার পরিবেশে। সিটি বাজাতে বাজাতে নির্বিকার ভাবে বলে উঠল, চলো এবার একটু শ্বশুরবাড়িটা চক্কর দিয়ে আসি। মাইশার কথামতো আয়াত বাইকটা থামালো দুতলা বিশিষ্ট একটি ছিমছাম বাড়ির সামনে। এর আগে 2 দিন গলির মুখেই আয়াত মাইশাকে নামিয়ে দিয়েছিল, আর আজ প্রথম ওর বাড়ির সামনে এসেছে। এবার তাই তাকালো নেমপ্লেটটার দিকে। সেখানে ইটালিয়ান ডিজাইনে লেখা আছে পান্থনিবাস। নামটি পছন্দ হলো আয়াতের। এতক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। যে কোনো সময় মাগরিবের আজান দিয়ে দেবে। তাই মাইশার একটু তাড়া। মাগরিবের আজানের পর বাড়িতে আসাটা কোনো ভদ্র পরিবারের মেয়েদেরকে সমর্থন করে না বলে সমাজের ধারণা। মাইশা এবার নেমে পড়ল বাইক থেকে। আয়াত তা দেখে বিদ্রূপস্বরে বলল, আমার হবু শ্বশুরবাড়িতে আজ আসতে দেবে না? মাইশা মেকি হেসে বলল, দেব তো।
যদি আমার চর থাপ্পড়, আমার আদরের বড় ভাইয়ের কেলানি, আমার বাবা মা ওরফে তোমার হবু শ্বশুর শাশুড়ির সেই মহাপুরুষী বাণী শুনতে চাও তবে তোমায় চিরতরে ওয়েলকাম। তার আগে হসপিটালে তোমার জন্য কেবিন বুক করে আসি। ওমা, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে এভাবে ট্রিটমেন্ট করবে তোমরা? আয়াত আহতের ভান করে বলল। মাইশা বিনিময়ে কিছুই বলল না। আয়াতের অগোছালো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, এখন আগেভাগে জামাইয়াদর পাওয়ার দরকার নেই। ভুলে যাবেন না যে আমার বাবার সাথে খালুর ঝামেলা আছে। হুম। আয়াতের মলিন কণ্ঠ, তবে এত টেনশন নিও না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখন একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। কি রিকোয়েস্ট, বলো। আল্লাহর ওয়াস্তে আর আপনি আপনি করে ডাকবে না। ঠিক আছে, ডাকবো না। এখন আমি ভেতরে যাই, বেশি দেরি হয়ে গেলে আম্মু কেলানি দেবে। ওকে। মাইশা আয়াতের চুলগুলো একপাশে সুন্দর করে রেখে ভেতরে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আয়াত ডাকল, মাইশু। পেছনে ঘুরল মাইশা। আয়াতের মুখে এই নাম শুনে যেমন অবাক হয়েছে তেমন বিস্ময়। আয়াত ফ্লাইং কিস দিয়ে বলল, ভালোবাসি। আমিও। মিহি কণ্ঠে এই কথাটি বলে ভেতরে চলে গেল মাইশা। আয়াতের মুখের দিকে একবারও তাকায়নি লজ্জায়। ইস, একবার যদি দেখতে পারত সেই হতচ্ছাড়ার মুখটি। জোছনার মায়াবী আলো আর রাস্তার টিমটিম লাইটের প্রতিফলনে ছাদটি লাগছে বেশ সুন্দর। ক্ষণে ক্ষণে ফুরফুরে হাওয়া বয়ে চলছে। ঘড়ির কাঁটা এখন 8:30 কি 8:45টার ঘরে আছে। আর এই অসময়ে ছাদে মাদুর পেতে বসে আছে মাইশা আর ওর বন্ধুরা। মূলত হুট করে মাইশার ডাকাতেই সব কয়টা হাজির হয়েছে নুহাশকে ভয় পাওয়া সত্ত্বেও। আনান, অর্পি, সামাদ, পৃথা, ওদের সবার চোখে মুখেই বিরক্তির ছাপ। কেননা 10 মিনিটের ওপর হয়ে গিয়েছে ওরা এখানে, অথচ মাইশা কোনো কথা না বলে আনমনে স্যান্ডউইচে একের পর এক বাইট দিয়ে চলছে। নীরবতা ভেঙে সামাদ এবার বলল, একটু বল তো হুট করে কেন আমাদের সবাইকে আসতে বললি? মাইশা নির্বিকার। আসলে ও যখন প্রচণ্ড টেনশনে কিছু বলতে পারে না তখন খেয়ে খেয়েই নিজেকে সামলায়। তার এই বিষয়ে ওর বন্ধুরা অবগত থাকলেও এখন যেন বিষয়টা ভুলে গিয়েছে। আনান এবার দাঁতে দাঁত চেপে বলল, এভাবে রাক্ষসীর মতো খাওয়া বন্ধ কর। তোর খাবার আমরা নিয়ে যাচ্ছি না। মাইশা কিছু না বলে স্যান্ডউইচের বড় বাটিটা ওদের এগিয়ে দিল। কিন্তু কেউই তা নিল না। যেন মাইশার কথা শোনার জন্যই সবাই কৌতূহল নিয়ে বসে আছে। অর্পি এবার তর সইতে না পেরে বলল, যেই হারে খাচ্ছিস মনে তো হচ্ছে বড় কিছু হয়েছে রে। কি হয়েছে বল না। মাইশা এবার প্লেটটি রেখে টিস্যু দিয়ে নিজের হাত মুছে নিল। সবার অগোচরেই পরপর বেশ কয়েকটা শুকনো ঢোক গিললেও যেন কথা বলার মতো সাহস জোগাতে পারল না। একটা নির্লিপ্ততা শ্বাস নিয়ে আচমকা বলে ফেলল, আমি প্রপোজ করে ফেলেছি। আনান, সামাদ, পৃথা, অর্পি কারোই যেন মাইশার এ কথাটি বোধগম্য হল না। পৃথা বিচলিত হয়ে বলল, প্রপোজ করে ফেলেছিস মানে? কারে তুই প্রপোজ করলি রে যার কথা আমরা জানি না? আনান অবিশ্বাসের সুরে বলল, তুই আর প্রপোজ? যেই মায়ার কাছে ছেলেরা একটু আসলেই থাপড়াথাপড়ি শুরু কইরা দেয় সেই মায়া আবার প্রপোজ করেছে। তো কি নাম ওই অধমটার, একটু শুনি। আরহাম আয়াত। চিল্লিয়ে বলে দম ছাড়ল মাইশা। চোখটা বন্ধ করে রেখেছে যাতে কারো রিয়াকশন না দেখতে পারে। অর্পি, আনান, সামাদ, পৃথা সবাই হতভম্ব। অর্পি কানে হালকা বাড়ি দিয়ে বলল, গাইস, আমি মনে হয় ভুল শুনেছি। মাইশা নামটা আবার বলতো, ভালোমতো শুনে নেই। আরহাম আয়াত। মাইশার মিহি কণ্ঠ।
আনান এবার সত্যিই অজ্ঞান হয়ে যাবে। তাই হাহাকার করে বলল, তোরে ওই দিন ভাই কোলে নিছিল বলে কি চোরটাই না মারলি? তোর বদমাইশ ভাইটাও আমারে এমনে মারে নাই যেমনে তুই তারে মারছস। আর এখন তুই বলিস কি না তুই আয়াত ভাইরে প্রপোজ করছস। তো ভাইয়ের রিয়াকশন কি ছিল? চর থাপ্পড় দিছে নাকি চুল টানছে? মাইশা গোল গোল চোখ করে বলল, আজব তো, এমন করবে কেন? তুই যা করছিলি আমি থাকলে তো তোরে লাথি মাইরা উগান্ডা পাঠাইয়া দিতাম। সবাই কি তোর মতো নাকি যে আমাদের প্রথম ঝগড়া আর ইগো নিয়েই বসে থাকব? আসলে আয়াত ভাইয়াই আমাকে প্রথমে তার মনের কথা বলেছিল। কবে? যেদিন বৃষ্টিতে ভিজে আসছিলাম বলে নুহাস ভাই তোরে কল দিয়ে ঝাড়ি মেরেছিল। কথাটি বলতে গিয়ে মাইশা কেমন যেন মিলিয়ে যায়। কেননা আনান এবার নির্ঘাত ফেটে পড়বে। আর তাই হল। আনানের এবার ইচ্ছে করছে এই মেয়েটাকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারতে। তাই দাঁতে দাঁত পিষে বলল, কসম আল্লাহর, তুই যদি আমার জানের দোস্ত না হতি এখনই তোরে মায়েরা জানাজার ব্যবস্থা করতাম। শালি হারামি কোথাকার! বৃষ্টিতে প্রেম নিবেদন করবি তুই আর আমার হবু দুলাভাই আর মাঝখানে ফাঁসাবি আমাকে। তাও আবার ওই হালা নুহাস ব্যাটার কাছে। মনটা তো চাইতাসে তোরে। পৃথা আনানের কাঁধ চেপে বিদ্রূপ স্বরে বলল, ভুইলা যাইস না। তোর জানের জান নুহাস ভাই কিন্তু নিচেই আছে। যদি শুইন্না ফালায় যে তুই তারে হালাক কইয়া ডাকস। তো বলেই মুখ চেপে হাসে পৃথা। সামাদ মুখ টিপে হাসলেও অর্পি হেসে মাদুরে গড়াগড়ি খাচ্ছে। কোনোমতে হাসি সামলে বলল, কি আর হইব, আনানের পেয়ারা নুহাস ভাই ওর সারা শরীরে আদর করব। এমনই আদর করব যে পরে হসপিটালে ভর্তি হওয়া লাগব। তুই কি আমারে গে মনে করিস নাকি অর্পি? এই আনান তোরে অভিশাপ দিলাম তোর লাইফে ওই নুহাসটার মতো একটা জামাই থাকব। হুহ, মোটেও না। আমার লাইফে থাকব শাওন ভাইয়ের মতো ড্যাশিং একটা ছেলে। এমনকি শাওন ভাই হইলেও চলব। যদিও সিগারেট খায় আই ডোন্ট কেয়ার। অর্পি লাজুক সুরে বলল। মাইশা বোকার মতো ওদের কথা শুনে যাচ্ছে। কই ভাবছিল নিজের কথাগুলো বলবে আর কি হচ্ছে। সামাদ এবার বলল, তোদের কথা শেষ হলে আমরা এবার আমাদের মাইশা বেগমের লাভ স্টোরির দিকে ফিরে যাই। লাভ স্টোরি? আর এই মায়ার যেই স্টোরিটা শুরু হইছিল থাপড়া থাপড়ি দিয়ে, ভাবতো একবার যে সামনে না জানি কত ক্লাইম্যাক্স থাকব। আল্লাহরে, একে একে সব কয়টার জুটি হয়ে যাচ্ছে। আমার রানী যে কবে আসব। এভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে গেল সবাই। মাইশা এবার ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে এলো। মাথার ভেতরে শুধুমাত্র আয়াত নামটা ঘুরপাক খাচ্ছে। স্মৃতিচারণ হচ্ছে আয়াতের মাতাল করা কথাগুলো। ভালোবাসা বুঝি এমনই হয়। একবার প্রকাশ পেয়ে গেলে তা যেন সব দিক থেকে অনুভূতিকে গ্রাস করে নেয়। এক মিষ্টি রোদের প্রতিফলনে পিটপিট করে চোখ খুলল মাইশা। জানালার পর্দা ভেদ করে সূর্যের অবাধ্য রশ্মিগুলো আনমনে খেলা করছে মাইশার সদ্য খোলা চোখ যুগলে। আজকের সকালটা একটু অন্যরকম মনে হলো ওর কাছে। মনে কেমন যেন একটা প্রফুল্লতার ভাব। উফ, আজকে সবকিছু এত সুন্দর লাগছে কেন? মাইশা হাজার খুঁজেও যেন এর উত্তর খুঁজে পেল না। আড়মুড়িয়ে উঠে বারান্দায় চলে গেল। তাই এই সময়কার মিষ্টি শীতল হাওয়া যখন ওর দেহ স্পর্শ করে তখন মনে ছুঁয়ে যায়। বাড়ির সামনে দাঁড়ানো বড় কৃষ্ণচূড়া গাছটি অপরূপ লাগে দেখতে। মাইশা এসব কিছু উপভোগ করতে করতে যখন পাশের বারান্দায় তাকালো সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল। ভুল কিছু দেখছে না তো? হতেও পারে।
কিন্তু দুকয়েক চোখ মুছার পর ও আয়াতকেই দেখল নুহাশ ভাইয়ের বারান্দায়। সেদিন কমলাপুর রেলস্টেশনে যেই লেমন টি শার্ট পরেছিল সেই টি শার্ট। বারান্দায় যেই প্লাস্টিকের চেয়ার ছিল সেখানে বসে আরামসে মাইশার বারান্দার দিকে তাকিয়ে আছে। মাইশার সাথে চোখাচোখি হতেই একটা চোখ মেরে বলল, গুড মর্নিং জান। মাইশা স্তব্ধ। এখানে আয়াতি আছে। সেই নেশাজরানো কণ্ঠ যা দেখে তোলপাড় শুরু হয়ে যায় হৃদয়ে। কিন্তু নুহাশ ভাইয়ের রুমে সে কি করছে? ভাইয়া কিছু বুঝে যাবে না তো? গুড মর্নিং জান। মাইশা স্তব্ধ। এখানে আয়াতি আছে। সেই নেশাজরানো কণ্ঠ যা দেখে তোলপাড় শুরু হয়ে যায় হৃদয়ে। কিন্তু নুহাশ ভাইয়ের বারান্দায় সে কি করছে? ভাইয়া কিছু বুঝে যাবে না তো? ভাবতেই গায়ে হিম ধরে গেল মাইশার। বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি ওখানে কি করছেন? আবারও আপনি? দম নিল মাইশা। নুহাশ ভাইয়ের ভয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। চোখজোড়া বন্ধ করে তাই বার কয়েক নিঃশ্বাস ফেলল। তারপর আয়াতের দিকে বিভ্রান্ত চোখে বলল, তুমি নুহাশ ভাইয়ের বারান্দায় কি করছো? আর কিভাবেই বা আসলে? আয়াত চেয়ার থেকে উঠে রেলিংয়ের প্রান্তে দাঁড়াল। এখান থেকে একটু সামনে মাইশার বারান্দা থাকাতে আয়াত চাইলে এক লাফেই সেখানে যেতে পারে। কিন্তু গেল না। স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আমি নিশ্চয়ই এখানে আর উড়ে উড়ে আসিনি। আর ওয়েট, তুমি এত ভয় পাচ্ছ কেন? বাই এনি চান্স তুমি কি এটা ভাবছ যে আমি লুকিয়ে লুকিয়ে এখানে উঠেছি? আয়াতের বিদ্রূপ কণ্ঠ। ভ্রু এমনভাবে বাঁকিয়ে রেখেছে যেন মাইশাকে বিভ্রান্ত করাই ওর আসল উদ্দেশ্য। মাইশা এর উত্তর দিতে যাবে তখনই নুহাশের রুমের ভেতর থেকে কেউ বলে উঠল, আয়াত বারান্দায় আছো? বলতে বলতে বারান্দায় আসলো নুহাশ। মাইশাকে অপর প্রান্তের বারান্দায় দাঁড়ানো দেখে কিছুটা অবাক হয়। আয়াত শুকনো একটা কাশি দিয়ে সরে আসলো রেলিংয়ের কোণা থেকে। এমন ভাব করছে যেন কিছুই হয়নি। নুহাশ এবার বলল, ঘুম থেকে উঠে বারান্দায় কি করছিস তুই? মাইশা মিহি গলায় বলল, তেমন কিছু না। তাহলে ফ্রেশ হয়ে নিচে আয়। আজ বেশ সকালেই আঙ্কেল আর খালামণি এসেছে আয়াত আর আরিয়া আপুর সাথে। এবার মাইশা বুঝল আয়াতের এখানে থাকার কারণ। আয়াত স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকলেও মাইশার এভাবে বিভ্রান্ত হওয়াতে বেশ মজা পেয়েছে। মাইশা এবার নুহাশকে প্রতিউত্তরে বলল, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। নুহাশ আর কিছু বলল না মাইশাকে। শুধু চোখের ইশারায় আয়াতকেও আসতে বলে সে চলে গেল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাইশা। বুকটা কেমন যেন উত্তেজনায় দুরুদুরু করছে। মাইশা নিঃশ্বাস ফেলে বলল, আগে বললেই তো পারতে যে আজ তোমরা সবাই এসেছ। আর আমি কি না কি ভাবছিলাম। ইয়া আল্লাহ, আর একটু হলে ভয়ের চোটে তো আমি মরেই যেতাম। আয়াত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে এমনভাবে হাসা শুরু করল যে মাইশা হয়তো চমৎকার কিছু বলেছে। এ দৃশ্য দেখে চোখজোড়া ছোট করে ফেলল মাইশা। অবাক নয়নে বলে উঠল, এভাবে হাসার কি হলো? আয়াত কিছু না বলে এক লম্বা ঝাঁপে রেলিং ধরে নুহাশের বারান্দার থেকে এসে পড়ল মাইশার বারান্দায়। ঘটনাচক্রে মাইশাও দুকদম পিছিয়ে গিয়েছে আয়াতের তৎক্ষণাৎ কাছাকাছি আসাতে। আয়াত এবার বিরক্ত হয়ে বলল, তোমার মতো ইডিয়ট মেয়ে আমি আমার লাইফে দেখিনি। লুকিয়ে আসতে হলে কি আর স্বয়ং যমরাজের ঘরে আসতাম? তারপর ঠোঁট কামড়ে বলল, লুকিয়ে আসতে হলে আমি তো আমার জংলি বিড়ালের কাছেই আসতাম, যেমনটা এখন এসেছি। শেষের কথাটি একদম মাথা নিচু করে বলল আয়াত। মাইশা ঠোঁট জোড়া থেকে সামান্য দূরত্বে ঠোঁটটি নামিয়েছে। দুজনের উষ্ণ নিঃশ্বাস খেলা করতে মগ্ন একে অপরের সাথে। মাইশা শীতল কণ্ঠে বলল,
এখন এখান থেকে আপনি যান প্লিজ। আবার আপনি? আই মিন, এখন এখান থেকে তুমি যাও। মাইশার জড়ানো কণ্ঠ, বুকের ডিপডিপ শব্দটা স্পষ্ট মাইশা শুনতে পারছে উত্তেজনায়। আয়াত মুচকি হেসে এক লাফে ওই বারান্দায় চলে গেল। পেছনে ফিরে মাইশাকে বলল, নিচে আসো জলদি, ওয়েট করছে সবাই। এটা বলে আয়াত চলে গেলেও মাইশা এখনো ধ্যানমগ্ন হয়ে গিয়েছে আয়াতের মোহনীয় কথাগুলোতে। ছেলেটা আসলে চাচ্ছেটা কি? কেন এভাবে ভালোবাসার কাঙাল করে তুলছে ওকে? যেদিকে ওদের সম্পর্কের পরিণতি হবে কিনা এর কোনো ঠিক ঠিকানা নেই। মাইশা কিছু না ভেবে জলদি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। রহমান সাহেব চায়ে 2 চামচ চিনি মিশিয়ে আনমনে নাড়াতে লাগলেন। ওপাশে রান্নাঘরে ওনার স্ত্রী শারমিন বেগম তার একমাত্র বড় বুবুর সাথে আড্ডার সহিত নাস্তা বানাতে মগ্ন। দূর থেকে দুজনকে দেখতেই খুব প্রাণোচ্ছল দেখাচ্ছে। আর দেখাবেই না বা কেন, আজ এত বছরের সকল মান অভিমানের পাল্লা যে মিটে গিয়েছে। নিজের স্ত্রীর চোখের জল আর তার বড় বোনের কথা না রেখে পারেননি রহমান সাহেব। না চাওয়া সত্ত্বেও মিজানের সাথে পুনরায় নতুনভাবে সম্পর্ক শুরু করলেন তিনি। কিন্তু মনে মনে এখনো মিজান সাহেবকে কেন যেন মানতে তিনি নারাজ। এসব কিছুই পর্যবেক্ষণ করে চলছেন তার বরাবরে সোফায় বসা মিজান সাহেব। বার্ধক্যের ভারে চুল পেকে গেলেও রহমানের মনোভাব বোঝা তার জন্য পলকের ব্যাপার ছিল। তবুও তা উপেক্ষা করে বলল, আমি সত্যিই খুশি হয়েছি রহমান যে তুমি আবার আমাদের সাথে সম্পর্ক ঘরে তুলেছ। হ্যাঁ করেছি, তবে শুধুমাত্র আমার স্ত্রী আর নুহাশ মাইশার কথা ভেবে। রহমান সাহেবের গম্ভীর কণ্ঠ। মলিন হাসলেন মিজান সাহেব। তারপর আবার বলে ওঠলেন, যেভাবেই হোক তবে মেনে নিয়েছ তো, এতেই আলহামদুলিল্লাহ। রহমান কিছুই বললেন না। এক পলক ড্রয়িং রুমের কোণে বসা আয়াত আর আরিয়ার দিকে পরখ করে নিলেন। ছোট আরিয়াকে হঠাৎ এত বড় দেখে মন জুড়িয়ে গেল রহমান সাহেবের। দেখতে পুরো মিজানের মতোই হয়েছে। যতই মিজান সাহেবের সাথে রাগ করে থাকুক না কেন, মনে মনে আজও তাকে খুব সম্মান করে। রহমান বলে উঠল, ছেলে কি করে আপনার? মিজান সাহেব অকপটে উত্তর দিলেন, নামে মাত্র মাস্টার্সের পরীক্ষা দেবে। ঘোরাফেরাই মূলত ওর নেশা। তবে একটা রেডিও প্রতিষ্ঠানে বর্তমানে পার্ট টাইম জব করছে। হয়তোবা নুহাসের মতো এখনও কাজে মন দিতে পারেনি, তবে ইনশাআল্লাহ সময় হলেই তা ধরে নেবে। ও আচ্ছা, এই বিষয় তাহলে না? অসন্তুষ্ট স্বরেই বলে উঠলেন রহমান সাহেব। তখন তাদের আলাপচারিতার মাঝেই শারমিন বেগম ডেকে উঠলেন সবাইকে নাস্তা করতে টেবিলে বসার জন্য। সবাই সেই অনুযায়ী বসে পড়ল টেবিলে নাস্তা খাওয়ার জন্য। খাওয়ার মাঝেই শারমিন বেগম সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আজ সবাই একেবারে রাতের খাওয়া দাওয়া করে তবেই বাড়িতে যাবে। আর আজকে বিকালে আমরা নুহাসের জন্য মেয়ে দেখতে যাব। মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই সবাইকে সেখানে নিয়ে যেতে চাচ্ছি। ভিমরি খেল নুহাস। অপ্রস্তুত স্বরে সে বলে উঠল, আজকেই যাবে? হ্যাঁ, তাছাড়া আজ বড় আপা, ভাইজান, আয়াত, আরিয়া সবাই বাড়িতে আছে। এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনব না। তা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে? মাইশা জিজ্ঞাসা করল। শারমিন বেগম উদ্গ্রীব হয়ে বলে উঠলেন, সেটা তোমাদের সবার জন্য সারপ্রাইজ, এখন বলবো না। শারমিন বেগমের প্রতি উত্তরে কেউ কিছুই বলল না। আরিয়া আগ বাড়িয়ে বলল, নুহাসের সম্বন্ধটা পাকাপাকি হয়ে গেলে আমি নিজেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের ব্যবস্থা করব। আইডিয়াটা কিন্তু মন্দ না। বাড়ির বড় ছেলে হিসেবে নুহাসের বিয়েটা ধুমধাম করে করার পরিকল্পনা আছে শারমিন বেগমের। তাই তিনি খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, তবে তো অনেক ভালোই হবে। এসব দেখে মুচকি হাসল মাইশা। নিজের মাকে এতটা প্রাণোচ্ছল হতে আজই প্রথম সে দেখল। আয়াত এক গ্লাস পানি পান করতে করতে বলল,
আমার তো লাভ ম্যারেজ করার ইচ্ছে, আর ডেস্টিনেশন ওইটা না হয় ভাগ্যই বলিয়ে দিবে কোথায় কি আছে। আয়াতের সম্মোহনী কণ্ঠ শুনে সেদিকে নজর দিল মাইশা। আয়াতের ঠোঁটের কোণার মধ্যে মুচকি হাসি। মাইশার সাথে চোখাচোখি হতেই দুজন কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকলো একে অপরের দিকে। আয়াত সবার চোখের আড়ালে চুমুর ভঙ্গিমা দিতেই মাইশার কাশি শুরু হয়ে গেল। রাহেলা বিবি অবাক সুরে বলতে লাগলেন, কি হলো রে মাইশা, এমন করছিস কেন? মাইশা ঢকঢক করে পানি খাচ্ছে এখন। এদিকে আয়াত এমন ভান করেছে যে রাহেলা বিবির মতো সেও বিস্মিত। পানি খাওয়া শেষ করলো মাইশা। এখন কিছুটা ভালো লাগছে। আরিয়া বলল, খাবার গলায় আটকে গিয়েছিল নাকি রে তোর? জি আপু। শারমিন বেগম বিরক্ত হয়ে বললেন, এজন্যই মেয়েটারে বলি সাবধানে খাওয়া দাওয়া করতে, কিন্তু না, খেতে বসলেই আকাশ কুসুম যত কল্পনা করে থাকে। মাইশা বিড়বিড়িয়ে বলল, তোমার আদরের ভাগ্নেটাকে আগে থামাও। বদমাইশটার ভয়ঙ্কর সব কাজের জন্য একদিন আমার প্রাণ পাখিটাই ফুরুত করে উড়ে যাবে। চলবে।